দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকের জীববিজ্ঞান প্রথম পত্র অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ ফারহান সাদিক। আমরা গত ক্লাসে যে আলোচনা করেছিলাম, আমাদের বিষয় ছিল খনিজ লবণ পরিশোষণ, আমরা শেষ করেছিলাম। আমাদের আজকের আলোচ্য বিষয় বা পঠিত বিষয় হচ্ছে নবম অধ্যায়ের প্রস্বেদন বা ট্রান্সপিরেশন। তো যে আমাদের যে নতুন সিলেবাস আছে সেখানে ট্রান্সপিরেশন সম্বন্ধে এটা আমাদের সিলেবাসে আছে, এবং এখানে পত্ররন্ধ্রের গঠন এবং পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার উপায়, এগুলো সিলেবাসে দেওয়া আছে। তো প্রস্বেদন সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে সংজ্ঞা জানতে হবে, সংজ্ঞা এবং প্রোগ্রামেরটা আমাদের আগে জানতে হবে। প্রস্বেদন কি বা ট্রান্সপিরেশন কি? আমরা জানি যে উদ্ভিদ মূলরোমের সাহায্যে পানি উত্তোলন করে মূলের সাহায্যে, এবং সেই পানি বিভিন্ন সজীব অংশে যায় এবং সেখানে খাদ্য প্রস্তুত করে। সেই পানির সাহায্যে সূর্যালোক পানি দিয়ে খাদ্য প্রস্তুত করে। তো মজার ব্যাপার হচ্ছে যে উদ্ভিদের যে প্রয়োজনীয় পানি যে উদ্ভিদ উত্তোলন করে তার 1% সে তার বিভিন্ন জৈবনিক ক্রিয়ায় সে মানে খরচ করে, বা সেটা কাজে লাগে হচ্ছে 1%। বাকি 99% পানি উদ্ভিদের শরীর থেকে বিভিন্নভাবে বের হয়ে যায়, বিভিন্ন অঙ্গ দিয়ে সেই পানিগুলো বের হয়ে যায়। তো তাহলে সংজ্ঞায় আমরা বলতে পারি যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ দিয়ে, বায়বীয় অঙ্গ বলতে সাধারণত মাটির উপরের যে অঙ্গগুলো আছে যেমন পাতা, কচি, কাণ্ড, এরকম বায়বীয় অংশ দিয়ে অতিরিক্ত পানি যে বাষ্পাকারে যে নির্গত হয় সেই প্রক্রিয়াটাকেই বলা হয় হচ্ছে প্রস্বেদন বা বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন বলা হয় ইংরেজিতে। তার মানে প্রস্বেদনের মাধ্যমে উদ্ভিদ তার অতিরিক্ত পানিগুলো দেহ থেকে বের করে দেয়। বিজ্ঞানী কার্টিস এই প্রস্বেদনকে বলেছেন যে প্রয়োজনীয় অমঙ্গল। তার কারণটা হচ্ছে যে প্রস্বেদনের মাধ্যমে যে পানি বের হয়ে যায়, পানিটা বের না হলে উদ্ভিদের জন্য সেটা ভালো না, আবার অতিরিক্ত পানি বের হয়ে গেলেও সেটাও সাধারণত উদ্ভিদের মৃত্যুর কারণ হতে পারে। এই জন্য পানিটা বের হয়ে যেতেও হবে, আবার অতিরিক্ত বের হয়ে যাওয়া যাবে না। এই জন্য এটাকে তিনি বলেছিলেন যে হচ্ছে প্রয়োজনীয় অমঙ্গল বলেছিলেন। এবং আমরা জানি যে গ্যানম পটোমিটার দিয়ে প্রস্বেদনের হার নির্ণয় করা হয়। এটা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে বা আমাদের ব্যবহারিক ক্লাসে আমাদেরকে এটা পড়তে হয়। এরপরে আসি আমরা হচ্ছে প্রস্বেদনের প্রকারভেদে। প্রস্বেদন কত প্রকার? প্রস্বেদন মূলত 3 প্রকার। প্রথমত হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, যেটা পাতার মাধ্যমে হয়ে থাকে, পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। এরপরে হচ্ছে ত্বকীয় প্রস্বেদন বা কিউটিকুলার প্রস্বেদন, এবং তারপরে হচ্ছে লেন্টিকুলার প্রস্বেদন। আমরা জানি মূলত পাতাই হচ্ছে প্রস্বেদনের মূল অঙ্গ হচ্ছে পাতা। পাতার সাহায্যে মূলত প্রস্বেদনটা হয়ে থাকে। পাতার নিম্ন বা ঊর্ধ্ব ত্বকে প্রচুর পরিমাণ পত্ররন্ধ্র থাকে। সাধারণত দ্বিপৃষ্ঠ পাতা 2 ত্বকেই থাকতে পারে। বিষম পৃষ্ঠ পাতা, সে পাতার নিম্ন ত্বকে সাধারণত প্রচুর পরিমাণ পত্ররন্ধ্র থাকে। এছাড়া কচি কাণ্ডে বা সবুজ বৃতিতে অনেক সময় পত্ররন্ধ্র দেখা যায়। তাহলে এই মূলত বেশি পাতাতেই বেশি পত্ররন্ধ্র থাকে, এবং এই পাতার সাহায্যেই যে পত্ররন্ধ্র দিয়ে যে প্রস্বেদনটা হয় এটাকে বলা হয় হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। এবং উদ্ভিদের প্রায় 90 থেকে 95% যে প্রস্বেদন সাধারণত এই পাতার মাধ্যমে হয়ে থাকে। মতান্তরে 95 থেকে 98% প্রস্বেদনই পাতার সাহায্যে, পত্ররন্ধ্রের সাহায্যে হয়ে থাকে। তো পত্ররন্ধ্রীয় প্রস্বেদনটা আমরা বিশদ পড়তে হবে, আমাদের সিলেবাসে আছে, এটা আমরা বিশদ পড়ব। তো পরবর্তীতে আমরা চলে যাই হচ্ছে কিউটিকুলার প্রস্বেদন। দ্বিতীয়টা হচ্ছে কিউটিকুলার প্রস্বেদন বা ত্বকীয় প্রস্বেদন। আমরা জানি পাতা, কাণ্ড বা বিভিন্ন ত্বকে, উদ্ভিদের ত্বকে কিউটিন জাতীয় এক ধরনের লিপিড জাতীয় পদার্থের একটা স্তর থাকে। এই স্তরটাকে বলা হয় হচ্ছে কিউটিকল বলে। সাধারণত উদ্ভিদে যেন অতিরিক্ত পানি যেন চলে যেতে না পারে, উদ্ভিদের শুষ্কতা যেন বজায় রাখার জন্য, মানে যেন উদ্ভিদ অতিরিক্ত শুষ্ক না হয়ে যায়, পানি যেন অতিরিক্ত উদ্ভিদ থেকে বের হয়ে না যায়, এজন্য বহিত্বকে কিউটিন জাতীয় যে পুরু স্তর থাকে এটাকে বলা হয় কিউটিকল। সাধারণত মরুজ উদ্ভিদ যেগুলো, যাদের পানি ধরে রাখার দরকার হয়, তাদের কিউটিকল স্তরটা বেশ পুরু হয়। কিন্তু যেসব উদ্ভিদগুলো আর্দ্র বা ছায়াযুক্ত স্থানে থাকে সেই সব উদ্ভিদের কিউটিকল সাধারণত অপেক্ষাকৃত পাতলা হতে পারে। তো এই পাতলা কিউটিকল দিয়ে কিছু পরিমাণ পানি বাষ্পাকারে উদ্ভিদ দেহ থেকে বের হয়ে যেতে পারে। এটাকে বলা হয় হচ্ছে কিউটিকুলার প্রস্বেদন বা ত্বকীয় প্রস্বেদন বলা হয়। সাধারণত যখন কোনো কারণে পত্ররন্ধ্র বন্ধ থাকে তখনও সেক্ষেত্রেও এই কিউটিকলের মাধ্যমে কিছু পরিমাণ পানি বের হতে পারে। তবে কিউটিকুলীয় প্রস্বেদনের পরিমাণ খুব কম, 2 থেকে 5% বা তার কম পানি সাধারণত এই কিউটিকলের মাধ্যমে
দেহ থেকে বেরিয়ে যেতে পারে বা নিষ্কাশিত হতে পারে। আর তৃতীয় প্রকারটা হচ্ছে লেন্টিকুলার প্রচ্ছেদন। তৃতীয়টা হচ্ছে লেন্টিকুলার প্রচ্ছেদন। আমরা জানি উদ্ভিদ যখন চারা গাছ থেকে যখন উদ্ভিদ বড় হয়, বৃদ্ধি পায়, তখন উদ্ভিদের যখন সেকেন্ডারি বৃদ্ধি হয়, তার কাণ্ডটা অনেক পুরু হয়, যখন সেটা সেকেন্ডারি বৃদ্ধি হয়, তখন যে সেকেন্ডারি যে ক্যাম্বিয়াম উৎপন্ন হয়, সেই সেকেন্ডারি ক্যাম্বিয়াম বা কর্ক ক্যাম্বিয়াম, সেই কর্ক ক্যাম্বিয়াম বাইরের দিকে একটা পুরু স্তর তৈরি করে, পেরিডার্ম স্তর তৈরি করে। সেই কর্ক ক্যাম্বিয়াম থেকে একটা পুরো পেরিডার্ম স্তর তৈরি হয়। সেই পেরিডার্ম স্তরের বাইরের দিকে তারা কর্ক তৈরি করতে থাকে। কর্ক টিস্যু দুর্ভেদ্য বা অভেদ্য কর্ক টিস্যু তৈরি করে, এবং এই কর্ক টিস্যুগুলো দুর্ভেদ্য হওয়ায় কোনো প্রকার গ্যাসীয় আদান প্রদান হয় না, কিন্তু মাঝে মাঝে কর্ক টিস্যুগুলো যখন ফেটে যায়, তখন সেই ফাটা বা ছিদ্র স্থান তৈরি হয়। সেই ছিদ্র স্থান দিয়ে সামান্য পরিমাণ পানি সাধারণত জলীয় বাষ্প আকারে বের হয়ে যেতে পারে, সেই ছিদ্র দিয়ে বের হয়ে যেতে পারে। এই ছিদ্রগুলোকে বলা হয়, কর্ক টিস্যুর মাঝখানে ছিদ্রগুলোকে বলা হয় হচ্ছে লেন্টিসেল। সেই লেন্টিসেলের মাধ্যমে যখন কিছু পরিমাণ পানি বের হয়ে যায়, তখন সেটাকে বলা হয় হচ্ছে লেন্টিকুলার প্রচ্ছেদন। এবং লেন্টিকুলার প্রচ্ছেদনের হারও খুব কম, সাধারণত 1% মতো যদি প্রচ্ছেদনের পানি বের হওয়ার ইয়ে করা হয়, শতকরা হিসাব করা হয়, তাহলে 1% পানি লেন্টিসেলের মাধ্যমে নির্গত হয়। তার মানে আমরা দেখলাম প্রায় 90 থেকে 95% পানি, মতান্তরে 98% পানি পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদনের মাধ্যমে বাষ্পাকারে নির্গত হয়। 2 থেকে 5% পানি নির্গত হয় হচ্ছে টোকিও বা কিউটিকুলার প্রচ্ছেদনের মাধ্যমে, আর লেন্টিকুলার প্রচ্ছেদনের মাধ্যমে 1% পানি দেহ থেকে নিঃশ্বাসিত হতে পারে। তো আমরা এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন। তো পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন পড়ার জন্য আমাদেরকে পত্ররন্ধ্রের গঠন জানতে হবে, পত্ররন্ধ্র কি এবং এর গঠনটা জানতে হবে। পত্ররন্ধ্র বা স্টোমাটা, যেটা আমরা বলে থাকি স্টোমাটা, পত্ররন্ধ্র, এর অবস্থানটা আগে দেখে নিই। উদ্ভিদের কিছু সবুজ অংশে, আমি আগেও বলেছি যে বিষম পৃষ্ঠ পাতা, তার মানে যে পাতার 2 পৃষ্ঠ একরকম না, যেমন কাঁঠাল পাতা উপরের পৃষ্ঠটা হচ্ছে মসৃণ, কিন্তু নিচের পৃষ্ঠটা হচ্ছে খসখসে। তাহলে সেই বিষম পৃষ্ঠ পাতার নিম্ন ত্বকে সাধারণত পত্ররন্ধ্র দেখা যায়। আবার কিছু উদ্ভিদ আছে একবীজপত্রী, যাদের 2 পৃষ্ঠই বা 2টা তলই পৃষ্ঠই সমান, একই রকম দেখতে, এগুলোকে বলা হয় হচ্ছে সমদ্বি পৃষ্ঠ পাতা বা সমাঙ্গ পৃষ্ঠ পাতা। তাদের ঊর্ধ্বত্বকেও থাকতে পারে, নিম্নত্বকেও থাকতে পারে। আবার পানিতে ভাসমান যে জলজ উদ্ভিদ আছে, সেই পাতাগুলো সাধারণত ভাসমান যে পাতাটা, সেই পাতার ওপরের ঊর্ধ্বত্বকে সাধারণত, এছাড়া সবুজ বৃতিতে কচি কাণ্ডেও থাকতে পারে, এইসব অংশগুলোতে সাধারণত পত্ররন্ধ্র অবস্থান করে। পত্ররন্ধ্রগুলোতে এক ধরনের রন্ধ্র, যার মাধ্যমে, যে রন্ধ্রটা বন্ধ বা খোলা হওয়ার মাধ্যমে এবং গ্যাসীয় আদান প্রদান বা জলীয় বাষ্প হিসেবে পানিটাকে দেহের বাইরে নিষ্কাশিত করতে সাধারণত সহায়তা করে, বা কোনো প্রকার গ্যাসীয় আদান প্রদানের সহায়তা করে হচ্ছে এই পত্ররন্ধ্র। তো পত্ররন্ধ্রের গঠনটা আমরা দেখে নেই। পত্ররন্ধ্রের গঠন দেখতে গেলে দেখা যাবে যে এই পত্ররন্ধ্র, তার ঠিক 2 পাশে থাকে হচ্ছে 2টো রক্ষী কোষ। এই 2টো কোষকে বলা হয় হচ্ছে গার্ড সেল বা রক্ষী কোষ। লেন্স আকৃতির হবে, সাধারণত অর্ধচন্দ্রাকৃতির বা লেন্স আকৃতির যে কোষগুলোকে বলা হয় রক্ষী কোষ। 2টো রক্ষী কোষের মাঝখানে যে রন্ধ্র, এটাকে বলা হয় হচ্ছে পত্ররন্ধ্র, পোর্টটা, ছিদ্রটা। এই রক্ষী কোষ যখন শিথিল অবস্থায় থাকবে বা ফ্ল্যাসিড অবস্থায় থাকে, তখন পত্ররন্ধ্রটা বন্ধ থাকে। আবার যখন রক্ষী কোষটা স্ফীত হয়, তখন পত্ররন্ধ্রটা কি হয়ে যায়, খুলে যায়। তাহলে এখানে পত্ররন্ধ্র খোলা অবস্থা আছে, রক্ষী কোষ যখন স্ফীত হয় তখন এটা খোলা থাকে। রক্ষী কোষগুলোতে সাধারণত একটি বড় নিউক্লিয়াস থাকে, ঘন সাইটোপ্লাজম থাকে, এবং প্রচুর পরিমাণ সাধারণত ক্লোরোপ্লাস্ট, যারা সাধারণত এই ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকে, সেই ক্লোরোফিল সাধারণত উদ্ভিদের খাদ্য উৎপাদনের জন্য ভূমিকা রাখে। সেই প্রচুর পরিমাণ ক্লোরোপ্লাস্ট যুক্ত ক্লোরোপ্লাস্ট সেখানে এই রক্ষী কোষে দেখা যায়। তাহলে এই প্রথমে দুটোকে বলা হয় হচ্ছে গার্ড সেল বা রক্ষী কোষ। রক্ষী কোষের পরে কিছু কোষ দেখা যায়, এই কোষগুলো, যেগুলো পাতা উপরের ত্বকীয় কোষ, পাশে যে ত্বকীয় কোষ, পাতা উপরে পৃষ্ঠে যে ত্বক, সেই ত্বকের যে কোষ, সেই কোষগুলো থেকে একটু আলাদা। এই আলাদা এই কোষগুলোকে বলা হয় হচ্ছে সহকারী কোষ বলা হয়। এগুলোকে বলা হয় সহকারী কোষ বা অ্যাক্সেসরি সেল বলা হয়। অনেক সময় সম্পূরক কোষ বা সাবসিডিয়ারি সেলও বলা হয় বা অ্যাক্সেসরি সেল বলা হয়। এটা হচ্ছে সহকারী কোষ। এগুলো ত্বকীয় কোষ থেকে একটু আলাদা হয় এবং এগুলো পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়ার সাথে এদেরও একটা সম্পর্ক থাকে। তাহলে রক্ষী কোষের পরে হচ্ছে সহকারী কোষ দেখা যাবে। এরপর যেটা থাকে সেটা হচ্ছে এই পত্ররন্ধ্রের ঠিক নিচে, এটা হচ্ছে উপরিতলের চিত্র, আর এখানে হচ্ছে একটা ছেদ বা পার্শ্ব দৃশ্য, একটা ছেদ, প্রস্থচ্ছেদ বা পার্শ্ব দৃশ্য যদি আমরা দেখি,
তাহলে যে উপরের ত্বক এটা হচ্ছে নিচের ত্বক, এই যে নিচের ত্বকের এটা হচ্ছে রক্ষী কোষ, এগুলো হচ্ছে রক্ষী কোষ, যা পত্ররন্ধ্র। তাহলে এই রক্ষী কোষ, এই পাশে হচ্ছে সহকারী কোষ। তাহলে এই সহকারী কোষ ঠিক তার উপরে এই যে এই গহ্বরটাকে, এটা একটা গহ্বর থাকবে, এই গহ্বর, একটা ক্যাভিটি বা গহ্বর, এটাকে বলা হয় হচ্ছে সাবস্টোমাটাল এয়ার চেম্বার বা উপপত্ররন্ধ্রীয় বায়ুকুঠরি অথবা রেসপিরেটরি চেম্বারও বলা হয়, রেসপিরেটরি চেম্বার বা রেসপিরেটরি ক্যাভিটি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে শ্বাসকুঠরিও বলা হয়। তার মানে এখান থেকেই বাষ্পগুলো সাধারণত এই গহ্বরে এসে সেখান থেকে জলীয় বাষ্পগুলো উদ্ভিদের এই কোষ থেকে নির্গত হবে, স্তর থেকে আস্তে আস্তে সেখান থেকে নির্গত হয়। এবং তাহলে আমরা পেলাম যে পত্ররন্ধ্রের মধ্যে সাধারণত পত্ররন্ধ্র, তার পাশে রক্ষী কোষ এবং তার পাশে হচ্ছে সহকারী কোষ থাকে। এবং কোনো কোনো উদ্ভিদে আবার সহকারী কোষ থাকে না, যেমন যেমন শসা, কুমড়া, অর্কিড, এইসব গাছগুলোতে সাধারণত অনেক সময় সহকারী কোষ নাও থাকে না। এর পাশে যে কোষগুলো সাধারণত ত্বকীয় কোষগুলো, মানে রক্ষী কোষের পরেই ত্বকীয় কোষ দেখা যায়, আলাদা করে কোনো সহকারী কোষ দেখা যায় না। তবে বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রেই সহকারী কোষ দেখা যায়। তাহলে রক্ষী কোষ, সহকারী কোষ এবং যে এই গহ্বর ক্যাভিটি আছে, এই গহ্বর সবগুলোকে একত্রে বলা হয় হচ্ছে স্টোমাটাল কমপ্লেক্স। সবগুলোকে একত্রে পত্ররন্ধ্র কমপ্লেক্স বা স্টোমাটাল কমপ্লেক্স বলা হয়। এই পত্ররন্ধ্র এটা খোলা বা বন্ধ হওয়ার উপরই মূলত প্রচ্ছেদনটা ডিপেন্ড করে। পত্ররন্ধ্র খোলা হলে প্রচ্ছেদন হবে, আর না খোলা হলে সাধারণত প্রচ্ছেদনটা হয় না। সাধারণত আমরা জানি যে উদ্ভিদের ক্ষেত্রে এই পত্ররন্ধ্র দিনের বেলা খোলা থাকে এবং দিনের 10টা থেকে 11টা এবং বিকাল 2টা থেকে 3টা এই সময়টা পত্ররন্ধ্র পূর্ণ খোলা থাকে। আবার রাত্রিকালের সময় পত্ররন্ধ্র বন্ধ থাকে, রাত্রিকালের সময় আবার প্রচ্ছেদনটা হয় না। আবার কিছু কিছু উদ্ভিদ, রসালো উদ্ভিদ, যেমন পাথরকুচি উদ্ভিদ, সেই পাথরকুচি উদ্ভিদে সাধারণত দিনের বেলা পত্ররন্ধ্র বন্ধ থাকে, আবার রাত্রেবেলা পত্ররন্ধ্রটা খোলা থাকে। আরেকটা বিষয় হচ্ছে এই পত্ররন্ধ্র, এটা পাতার প্রজাতিভেদে দেখা যায়। পাতার 1 বর্গ সেন্টিমিটার এলাকায়, 1 বর্গ সেন্টিমিটার এলাকায় প্রায় 1000 থেকে 60,000 পর্যন্ত পত্ররন্ধ্র থাকতে পারে হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার এলাকায়। প্রজাতিভেদে এটা হতে পারে। তার মানে মূলত 1000 থেকে 60,000 পর্যন্ত পত্ররন্ধ্র, তার মানে পাতায় প্রচুর পরিমাণ পত্ররন্ধ্র দেখা যায় এবং এর মাধ্যমেই প্রচ্ছেদনটা বা গ্যাসীয় প্রদানটা হয়ে থাকে। এখানটা ব্যাপার হচ্ছে যে এই রক্ষী কোষ, এই রক্ষী কোষের এটা হচ্ছে বাইরের দিকের প্রাচীর, এটা হচ্ছে ভিতর দিকের প্রাচীর। মূলত রক্ষী কোষের ভিতরের দিকের যে প্রাচীরটা, এটার পুরুত্ব বাইরের প্রাচীরের তুলনায় বেশি হয়। তার মানে রক্ষী কোষের ভিতরের প্রাচীরটা বাইরের প্রাচীরের তুলনায় সাধারণত পুরু হয়। এবং যখন রক্ষী কোষগুলো সাধারণত অন্তঃবিস্ফোরণ প্রক্রিয়া, যখন রক্ষী কোষগুলোতে যখন পানি চলে আসে, যখন স্ফীত হয়, তখন এই চাপের কারণে এই বাইরের এই ভিতর থেকে এই তরলটা বাইরের চাপ প্রয়োগ করে, তখন এই প্রাচীরটা কিছুটা টান পড়ে এবং টান পড়ার কারণে এই প্রাচীরটা কিছুটা বাঁকা হয়ে গেলে তখন সাধারণত পত্ররন্ধ্রটা খুলে যায় এবং সেই খোলা পত্ররন্ধ্র দিয়ে সাধারণত পানি বাষ্প আকারে বের হয়ে যেতে পারে। তাহলে এই গেল হচ্ছে পত্ররন্ধ্রের আমরা গঠনটা জানতে পারলাম। তাহলে এই পত্ররন্ধ্র উপরিতলের দৃশ্য, এটা পার্শ্ব দৃশ্য দেখলাম, আমরা পত্ররন্ধ্রের গঠন জানলাম। এরপর আমরা জানবো হচ্ছে পত্ররন্ধ্রের কাজ, পত্ররন্ধ্র কি কাজ করে সেই কাজটা আমরা জানবো। এর প্রথম কাজ হচ্ছে সালোক সংশ্লেষণ এবং শ্বসন প্রক্রিয়ায় আমরা জানি এর প্রথম 3টি কাজ খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে সালোক সংশ্লেষণ, শ্বসন এবং প্রচ্ছেদন, এই 3টার ক্ষেত্রে এর ভূমিকা আছে। যেমন আমরা জানি উদ্ভিদ যখন সালোক সংশ্লেষণ করে তখন এরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। তার মানে কার্বন ডাইঅক্সাইড যখন গৃহীত হয়, সেই গৃহীত হয় হচ্ছে পত্ররন্ধ্র দিয়ে ভিতরে চলে আসে। ভিতরে কার্বন ডাইঅক্সাইড কম, বাইরে বেশি, তাহলে ব্যাপন প্রক্রিয়া ভিতরে চলে আসে এবং ভিতরে খাদ্য উৎপন্ন হওয়ার পর যে অক্সিজেন উৎপন্ন হয় উপজাত হিসাবে, সেই অক্সিজেনটাও আবার এই পত্ররন্ধ্র দিয়ে উদ্ভিদ দেহ থেকে বাইরে নির্গত হয়। তাহলে সালোক শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন গ্রহণ, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং অক্সিজেন ত্যাগ। আবার শ্বসন প্রক্রিয়া কিন্তু আবার উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। সেক্ষেত্রে যখন শ্বসন করে তখনও সেই অক্সিজেনটা এর ভিতরে এই পত্ররন্ধ্র দিয়ে গৃহীত হয় এবং কার্বন ডাইঅক্সাইড যখন উৎপন্ন হয় শ্বসনের পর, সেটা আবার এই কার্বন ডাইঅক্সাইডটা এই পত্ররন্ধ্র দিয়েই বের হয়ে যাবে। তার মানে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন, এই গ্যাস, এই দুটো গ্যাসের যে আদান প্রদান, সেটা সালোক সংশ্লেষণ এবং শ্বসন, এই দুই প্রক্রিয়াতেই সেটা হচ্ছে পত্ররন্ধ্রের মাধ্যমেই ঘটে থাকে। আর প্রশোধন প্রক্রিয়ায় যে পানি বাষ্প, সেই বাষ্পটাও এই পত্ররন্ধ্রের মাধ্যমেই বের হয়ে যেতে পারে। তারপর হচ্ছে রক্ষী কোষ যেগুলো আছে, সেই রক্ষী কোষগুলো সাধারণত এই পত্ররন্ধ্রকে খুলতে বা বন্ধ হতে সহায়তা করে। এরা প্রচুর পরিমাণ ক্লোরোপ্লাস্ট থাকে
এই জন্য এরা খাদ্য উৎপন্ন করে, পর্যাপ্ত পরিমাণ খাদ্য এরা উৎপন্ন করতে পারে এই রক্ষী কোষের মধ্যে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা জানি যে কিছু মরু উদ্ভিদে যেন পানি বাষ্পায়িত হয়ে যদি বের হয়ে যায় বেশি, সেটা উদ্ভিদের জন্য ক্ষতিকারক, কারণ মরু অঞ্চলে এমনি পানি কম থাকে। তো মরু উদ্ভিদরা সাধারণত দেহ থেকে পানি অপচয় বা পানি বাষ্প হয়ে যাওয়াটাকে তার রোধ করতে চায়, এই জন্য তাদের ত্বকের মধ্যে পুরো কিউটিকল থাকে। এছাড়া তাদের দেহে যে এক ধরনের স্টোমাটা থাকে, সেটা হচ্ছে বলা হয় হচ্ছে লুকায়িত স্টোমাটা বা সানকেন স্টোমাটা বা লুকায়িত পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্রটা এই ত্বক থেকে আরো অনেক ভেতরে থাকে, একদম বহিঃত্বকে থাকে, ত্বকের দিকে থাকে না, ত্বক থেকে অনেকটা ভিতরে থাকে এবং এখানে কিছু রোম থাকে, বাইরের দিকে কিছু রোম থাকে। তো এই ভিতরে থাকার কারণে এবং কিছু পানিগ্রাহী রোম যারা পানিটাকে বাইরে যেতে বাধা প্রদান করে, সেই পানিগ্রাহী রোম থাকার কারণে এবং ভিতরের দিকে থাকার কারণে সেখানে সহজে সাধারণত পানি বাষ্পটা বের হয়ে যায় না। তার লুকায়িত যে পত্ররন্ধ্র সেটা প্রশোধনের হারটাকে সাধারণত হ্রাস করে। এটা হচ্ছে মরুজ উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে আমরা এটা জানলাম যে তাহলে যে মরুজ উদ্ভিদ বা পত্ররন্ধ্র কীভাবে সানটেস্টার মাধ্যমে এটা সেটা কম হতে পারে। তাহলে আমরা জানতে পারলাম যে পত্ররন্ধ্রের গঠন, পত্ররন্ধ্রের কাজ আমরা জানলাম। এ প্রসঙ্গে একটা কথা বলি নেই, সেটা হচ্ছে প্রশোধন ও বাষ্পীভবন, এদের মধ্যে একটা পার্থক্য আছে। প্রশোধন হচ্ছে উদ্ভিদের সজীব কোষ থেকে যখন এই পানিটা বাষ্পাকারে বের হয়ে যায় সেটাকে বলা হয় প্রশোধন, জৈব রাসায়নিক প্রক্রিয়া। আর বাষ্পীভবনটা হচ্ছে কোনো তল থেকে যদি পানি বাষ্পীভূত হয়ে চলে যায়, এটাকে বলা হয় হচ্ছে বাষ্পীভবন, এবং সেটা হচ্ছে একটা ভৌত প্রক্রিয়া। আর পত্ররন্ধ্রীয় প্রশোধন এবং কিউটিকুলার প্রশোধনের মধ্যে কিছু পার্থক্য আছে। পত্ররন্ধ্রীয় প্রশোধনটা হচ্ছে পত্ররন্ধ্রের মাধ্যমে সম্পন্ন হয় এবং সেখানে গার্ড সেল, রক্ষী কোষ থাকবে এবং শুধুমাত্র দিনের বেলা হয়। আর ত্বকীয় প্রশোধনটা হচ্ছে কিউটিকলের মাধ্যমে হয়, কিউটিকলের মাধ্যমে, এবং কিউটিকলের মাধ্যমে দিন রাত সবসময় হতে পারে এবং সেখানে রক্ষী কোষের কোনো প্রকার ভূমিকা নেই। এবং পত্ররন্ধ্রীয় প্রশোধনের হারটা অনেক বেশি, সাধারণত 90 থেকে 95 ভাগ হতে পারে। আর কিউটিকুলার প্রশোধন খুব কম, 2 থেকে 5 ভাগ প্রশোধন সাধারণত কিউটিকলের মাধ্যমে হয়ে থাকে। তো এরপরে আমরা চলে আসি আমাদের পরবর্তী টপিক, সেটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রশোধন প্রক্রিয়া। কিভাবে পত্ররন্ধ্রীয় প্রশোধন হয় এটা আমরা জানবো। তো পত্ররন্ধ্রীয় প্রশোধন প্রক্রিয়া জানার জন্য আমাদের এই ছবিটাকে দেখা লাগবে। এটা হচ্ছে পাতার একটা প্রস্থচ্ছেদ, একটা বিষমপৃষ্ঠ পাতা, এর জন্য ঊর্ধ্বত্বক, দ্বিবীজপত্রী বিষমপৃষ্ঠ পাতা। ঊর্ধ্বত্বকে কিন্তু পত্ররন্ধ্র নেই, আবার বিপ্লত্বকের দিকে কিন্তু পত্ররন্ধ্র আছে। আমরা জানি যে পাতায় যে প্যারেনকাইমা কোষ, যে স্থায়ী প্যারেনকাইমা কোষগুলো, এগুলো আবার দুই প্রকার। উপরের দিকে অনেকটা নিরেট, এগুলোকে বলা হয় হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, এটাকে বলা হয় হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা। আর অপেক্ষাকৃতভাবে অনেকটা লুজলি অ্যারেঞ্জ, মানে ফাঁকাভাবে অবস্থান করা যে প্যারেনকাইমাগুলোকে, এগুলোকে বলা হয় হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। সাধারণত পাতার প্যারেনকাইমাকে বলা হয় হচ্ছে মেসোফিল টিস্যু বলা হয়। তাহলে এগুলো হচ্ছে প্যালিসেড মেসোফিল এবং এগুলো হচ্ছে স্পঞ্জি মেসোফিল। আমরা জানি যে পাতার ক্ষেত্রে একটা শিরা দেখা যায়, এরকম ওই শিরা উপশিরা থাকে, পাতার মাঝ বরাবর এরকম এই শিরা দেখা যায় বা উপশিরা। তো শিরা বা উপশিরা যদি ছেদ করা হয়, এই শিরা উপশিরাটা মূলত কিন্তু একটা ভাস্কুলার বান্ডেল বা এর মধ্যেই পরিবহন করাগুলো এর মধ্যেই থাকে। তা যখন ছেদ করা হলো তখন এটা তাহলে মাঝখানে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পাতার শিরা বা উপশিরার অংশটা, এটা এবং এটাই হচ্ছে সাধারণত ভাস্কুলার টিস্যু এখানে থাকবে, মানে পরিবহন টিস্যু। তাহলে এই জাইলেম উপরের দিকে ও নিচের দিকে আছে হচ্ছে ফ্লোয়েম, আর নিচের দিকে নিম্নত্বকে, এই নিম্নত্বকে যে পত্ররন্ধ্র, গার্ড সেল, এই যে এয়ার চেম্বার আছে এখানটায়, এবং এই লুজলি অ্যারেঞ্জড কিছু স্পঞ্জি প্যারেনকাইমা দেখা যায়। স্পঞ্জি প্যারেনকাইমাগুলো মাঝখানে আবার আন্তঃকোষীয় ফাঁকা। আমরা জানি যে একাধিক কোষের মাঝখানে আন্তঃকোষীয় ফাঁকা স্থান, আন্তঃকোষীয় কোষাবকাশ বলা হয়, সেই কোষাবকাশ এখানটায় আছে। তো পত্ররন্ধ্রীয় প্রশোধনটা কিভাবে হয়, সম্পন্ন হয়, এটা বলি। সেটা হচ্ছে উদ্ভিদ যখন মূল রোমের মাধ্যমে পানি শোষণ করে, সেই শোষিত পানি, উদ্ভিদ সেই পানি শোষণ করে, সেই শোষিত পানি এই পাতার বোটা দিয়ে, শিরা দিয়ে বা উপশিরা দিয়ে এটা চলে আসে। তার মানে এই শিরা উপশিরার মধ্যে থাকবে হচ্ছে জাইলেম, ফ্লোয়েম। আমরা জানি জাইলেমটা মূলত পানিটা পরিবহন করে। তো সেই জাইলেম থেকে পানিটা মূল থেকে পরিবাহিত হয়ে পাতায় যখন আসবে, সেই জাইলেম থেকে পানিগুলো আস্তে আস্তে এই বিভিন্ন রকম পাশে যে প্যালিসেড প্যারেনকাইমাগুলো আছে, সেই প্যালিসেড প্যারেনকাইমা বা পাশে স্পঞ্জি প্যারেনকাইমা, এই প্যারেনকাইমা টিস্যুগুলোর মধ্যে আস্তে আস্তে পানিটা চলে যাবে। প্যারিসেড প্যারেনকাইমা থেকে স্পঞ্জিতে আসতে পারে, বা এই পানিগুলো সাধারণত স্পঞ্জিতেও ছড়াতে পারে, বা বিভিন্ন প্যারেনকাইমা ক্ষুদ্রের মধ্যে এই পানিটা আস্তে আস্তে ব্যাপিত হয়। তো পানি সম্পৃক্ত যে এই কোষগুলো আছে, সেই কোষগুলো ভেতর পানি পাওয়ার পর সেখানে তাদের বিভিন্ন রকম জৈবনিক কাজ হবে
এবং অভ্যন্তরীণ চাপ, বহিস্থ চাপ বা বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার কারণে এই পানিগুলো পরবর্তীতে বাষ্পে পরিণত হয়, বাষ্পে রূপান্তরিত হয়, এবং সেই রূপান্তরিত যখন হবে, বাষ্প রূপান্তরিত হবে, তখন সেই বাষ্পে রূপান্তরিত হয়, সেগুলো আস্তে আস্তে এই অন্তঃকোষীয় ফাঁকা স্থান বা ক্যাভিটি বা গহ্বরের মধ্যে আস্তে আস্তে পানি বাষ্পগুলো চলে আসে। এবং পানি বাষ্পগুলো যখন এই ইয়েতে চলে আসবে, জলীয় বাষ্পগুলো যখন চলে আসে, তখন দিনের বেলা যখন পত্ররন্ধ্র খোলা থাকে, তখন সেই খোলা পথ দিয়ে সাধারণত আমরা জানি যে বাইরে যদি আর্দ্রতা কম থাকে, জলীয় বাষ্প কম থাকে, তাহলে ভেতর জলীয় বাষ্পের পরিমাণ বেশি, বাইরে কম, আর্দ্রতা কম, তখন ব্যাপন প্রক্রিয়া। আমরা জানি ব্যাপন হচ্ছে কোনো পদার্থের কম ঘন থেকে বেশি ঘন থেকে কম ঘনের দিকে চলে যাওয়া। একই তাপমাত্রা বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের বেশি ঘন থেকে তার কম ঘনের দিকে ব্যাপিত হওয়া, তাহলে ভেতরে কিন্তু জলীয় বাষ্প বেশি, বাইরে কম। সেক্ষেত্রে কি হবে, প্রচুর পরিমাণ পানি কি হবে, তখন জলীয় বাষ্প আস্তে আস্তে এই উদ্ভিদ থেকে বের হয়ে যাবে। তো এভাবে পত্ররন্ধ্রের মাধ্যমে আস্তে আস্তে পানিগুলো তখন শরীর থেকে বের হয়ে যেতে থাকে। আবার যদি পরিবেশীয় আর্দ্রতা বৃদ্ধি পায়, যদি হিউমিডিটি বেশি হয়, তখন আবার কিন্তু প্রশোধনের হারটা তখন আস্তে আস্তে কমে যায়। যখন পরিবেশ শুষ্ক থাকে, আর্দ্রতা কম থাকে, তখন কিন্তু উদ্ভিদ থেকে প্রচুর পরিমাণ পানি এভাবে পত্ররন্ধ্রের মাধ্যমে বের হয়ে যেতে পারে। তাহলে আমরা দেখলাম যে পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদনের মাধ্যমে এই মূল থেকে আগত যে পানি, সেটা এই পাতার বোটা বা শিরা উপশিরার মাধ্যমে এটা বিভিন্ন প্যালিসেড বা বিভিন্ন রকম স্পঞ্জ বা প্যালিসেড প্যারেনকাইমা কোষ, মেসোফিল কোষগুলোতে চলে আসে, এবং সেখানে বিভিন্ন বিক্রিয়া এবং তাপ চাপের কারণে সেটা আস্তে আস্তে বাষ্পীভূত হয়, এবং সেই পানিগুলো আস্তে আস্তে অন্তঃকোষীয় কোষ অবকাশ বা কোষীয় ফাঁকা স্থান থেকে এই বায়ুকুঠি, যে কুঠরিগুলো আছে, আমরা জানি স্পঞ্জি প্যারেনকাইমার মাঝে প্রচুর ফাঁকা স্থান থাকে, সেই কুঠরিগুলোর মাঝখানে চলে এসে সেখান থেকে আস্তে আস্তে সেগুলো দেহ থেকে নির্গত হয়। সুতরাং আমরা জানতে পারলাম এভাবে আজকে যে পত্ররন্ধ্রের মাধ্যমে কীভাবে প্রশোধনটা হয়ে থাকে। তো আমাদের যে তোমরা জানো যে কোভিড পরিস্থিতির কারণে যে পুনর্বিন্যাস সিলেবাস আছে, সেখানে খনিজ লবণ পরিশোষণ, এরপরে হচ্ছে প্রচ্ছেদন। প্রচ্ছেদনের মধ্যে এই বেশ কয়েকটা টপিকস আছে, এর মধ্যে পত্ররন্ধ্রের গঠন এবং পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন প্রক্রিয়া, যেটা আমরা পড়লাম, গঠন পড়লাম। আরেকটা টপিকস আছে, সেটা হচ্ছে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার যে কৌশল। সুতরাং পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার যে কৌশল যেটা আছে, সেটা আমরা আগামী ক্লাসে পড়াবো। এই জন্য আমাদের 2-3টা ক্লাস ধার্য করা আছে। তো আমরা আজকে পড়লাম হচ্ছে প্রচ্ছেদন প্রক্রিয়া এবং এর প্রকারভেদ, এবং পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন প্রক্রিয়া এবং পত্ররন্ধ্রের গঠনটা আমরা আজকে পড়লাম। তো আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার যে কৌশলগুলো, আধুনিক মতবাদ সহ, সেগুলো আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো। তো তোমরা যেটা পড়ালাম সে তোমরা বাসায় এটা দেখো, তোমরা এটা চর্চা করো, এবং আমরা আগামী ক্লাসে এটা পরবর্তী যে ক্লাসটা করব, সেই ক্লাসে আমরা বাকি অংশগুলো পড়াতে পারবো ইনশাআল্লাহ। ততক্ষণ তোমরা ভালো থাকো, তোমাদের সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।